আসসালামু আলাইকুম। আমি আবিদা সুলতানা ইতি। আপনাকে স্বাগত জানাচ্ছি বুক রিভিউতে। আজকে যে বইটি রিভিউ করব তার নাম বাদশাহী নামদার। লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার। চলুন শুরু করা যাক। বাদশাহী নামদার বইটিতে মূলত সম্রাট হুমায়ুনকে নিয়ে নানা রকমের ঘটনা স্থান পেয়েছে। মূলত বইটি শুরু হয়েছে সম্রাট বাবরকে দিয়ে। মুঘল সাম্রাজ্যের সম্রাট বাবর, মুঘল সম্রাট বাবরের পুত্র হলেন সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের জন্ম এবং সম্রাট হুমায়ুনের রাজত্ব, সম্রাট হুমায়ুনের নানা রকমের উত্থান পতন এগুলো আসলে বইটিতে স্থান পেয়েছে। এবং এটাকে যদি আমি মনে করি এটি একটি ইতিহাসের বই যেটি পড়তে কিনা একঘেয়ে লাগবে, এটি হবে সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ বইটি লেখক এতটা মনোমুগ্ধকর করে লিখেছেন, এতটা আকর্ষণীয় যে একটু পড়ার পর মনে হবে আমি হয়তো মুঘল সাম্রাজ্যে আছি এখন, আমার সামনে সব কিছু হচ্ছে। এবার শুরু করা যাক। বইয়ের ভিতরে মূল চরিত্র হলেন সম্রাট হুমায়ুন। মেইনলি লেখকের নামের সাথে সম্রাট হুমায়ুনের নামের একটি মিল, অর্থাৎ সম্রাট হুমায়ুনের সাথে লেখকের নামের মিল এবং ছোটোবেলার নানা রকমের স্মৃতি বিজড়িত ঘটনা লেখক মনে করে এই বইটি লিখেছেন। সম্রাট হুমায়ুন এবং তার প্রধান সেনাপতি বৈরাম খাঁ, তার একজন প্রতিদ্বন্দ্বী শের শাহ এবং সম্রাট হুমায়ুনের পুত্র আকবরকে দিয়ে এই বইটি শেষ হয়েছে। তো সম্রাট হুমায়ুনকে নিয়ে প্রথমে বলা যাক। সম্রাট হুমায়ুন ছিলেন সকল মুঘল সাম্রাজ্যের সম্রাটদের চেয়ে অন্যরকম, একেবারে বিপরীত। যেখানে মুঘল সাম্রাজ্যের সম্রাটরা মনে করতেন তাদের আসলে আপনজন বলতে কিছু হয় না, অর্থাৎ যে কোনো সময় নিজের সন্তান সন্ততি ভাই বোন যে কোনো সময় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, রাজত্ব কেড়ে নিতে, যখন তখন যে কেউ ষড়যন্ত্র করতে পারেন। কিন্তু সম্রাট হুমায়ুন ছিলেন একেবারে বিপরীত স্রোতে ভাসা একজন সম্রাট। তিনি ছিলেন প্রচণ্ড রকমের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারা একজন সম্রাট, একজন মানুষ। তিনি ভীষণ দয়ালু এবং মাঝে মধ্যে তিনি প্রচণ্ড রকমের খামখেয়ালি, মাঝে মধ্যে তিনি প্রচণ্ড রকমের হিংস্র। সম্রাট হুমায়ুন আসলে সিংহাসন চাওয়ার চেয়ে তিনি নিজের মতো করে থাকতে চাইতেন। তিনি ছবি আঁকা পছন্দ করতেন। বলা হয়ে থাকে যে মুঘল সাম্রাজ্যের ছবি আঁকা শুরু হয় সম্রাট হুমায়ুনকে দিয়ে। তিনি কবিতা আবৃত্তি করতেন, তিনি কবিতা লিখতেন, তিনি বই পড়তেন এবং যত রকমের বিস্ময়কর বস্তু আছে সেগুলো নিয়ে সম্রাট হুমায়ুনের ছিল অসীম আগ্রহ। ভারতীয় উপমহাদেশে প্রাচীন জাদুবিদ্যার প্রতি সম্রাট হুমায়ুনের একটা আগ্রহ আমরা বইটি পড়ার মাধ্যমে দেখতে পাবো। যাই হোক, সম্রাট হুমায়ুনকে কেন খামখেয়ালি বললাম, তিনি আসলে তিনি যুদ্ধে একবার পরাজিত হলেন, তাকে পেছন থেকে আক্রমণ করা হয়েছে। তো তিনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন নদী পার হতে একজন ভিস্তিওয়ালা তাকে সাহায্য করেছিলেন। সম্রাট হুমায়ুন ক্ষমা সুন্দর মানুষ যেমন ছিলেন, একজন প্রকৃত কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষও ছিলেন। তো তিনি কি করলেন, ওই ভিস্তিওয়ালাকে তিনি বললেন যে আমি যদি আমার রাজত্ব ফিরে পাই এবং আমি যদি আবার দিল্লির সিংহাসনে বসি তাহলে তোমাকে আমি একদিনের জন্য হলেও মুঘল সাম্রাজ্যের সম্রাট বানাবো, সিংহাসনে বসতে দেব, রাজত্ব করতে দেব। তো সত্যি তিনি তার সাম্রাজ্য যখন ফিরে পেলেন, তিনি যখন তার সিংহাসন ফিরে পেলেন, তিনি ওই ভিস্তিওয়ালাকে, যে কিনা যার পায়ে কিনা জুতো নেই, যার শরীরে কাপড় নেই, তাকে সিংহাসনে বসালেন এবং তাকে একদম একজন সম্রাটের যতটুকু সম্মান থাকা উচিত ঠিক ততটুকু তিনি দিলেন এবং বাকি সকলকে আদেশ দিলেন। এবং তিনি নিজেও তার নিজের মাথার মুকুটটি খুলে তাকে পরালেন। এই বিষয়টিকে আমরা হয়তো অনেকেই আমরা না, তার সভাসদ যারা ছিলেন, অর্থাৎ সভাসদদের তখন আমির বলা হতো,
তারাও বিষয়টিকে খুব হাস্যকর এবং ছেলে মানুষই খামখেয়ালি মনে করেছেন, এবং তার নিজের নিকটাত্মীয় যারা ছিলেন তারাও। কিন্তু তিনি তার কথা রেখেছেন। তিনি প্রচণ্ড রকমের কৃতজ্ঞতা বোধ সম্পন্ন মানুষ। অর্থাৎ আমরা যদি বইটি পড়ি তাহলে প্রকৃত কৃতজ্ঞতা বোধ আসলে কাকে বলে, এবং ক্ষমা ক্ষমা আসলে কত দূর পর্যন্ত যেতে পারে, এটি আসলে সম্রাট হুমায়ুনকে দেখে আমাদের শেখার বিষয় আছে। এরপর আসি শেরশাহ, তাকে নিয়ে। সম্রাট হুমায়ুনের বিপক্ষে শেরশাহ ছিলেন এবং তার বিরুদ্ধে তিনি বারবার যুদ্ধ করেছেন, তিনি জিতেছেন, এবং সম্রাট হুমায়ুনকে একেবারেই মানে পথের ফকির বানিয়ে দিয়েছে এরকম বলা যায়। তিনি পথে পথে ঘুরছেন, তার থাকার জায়গা নেই, তার সম্পদ নেই, তিনি কারো সাহায্য পাচ্ছেন না। তিনি এতটাই তার অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেছে, কিন্তু তবুও এই শেরশাহ যিনি কিনা সম্রাটের বিপক্ষে যুদ্ধ করতেন, তিনিও সম্রাটকে আসলে প্রচণ্ড রকমের শ্রদ্ধা করতেন। অর্থাৎ তিনি আদেশ দিয়েছিল যে আমি দিল্লির সিংহাসন দখল করে নেওয়ার পরও তিনি আদেশ দিয়েছেন যে সম্রাট হুমায়ুনকে যেন কোনোভাবে আঘাত না করা হয়, কিংবা তাকে যেন অসম্মান না করা হয়, কিংবা তাকে যেন পালানোর সুযোগ দেওয়া হয়। তার দেখুন, তার বিপরীত পক্ষ হয়েও সম্রাট হুমায়ুনকে তিনি এতটা শ্রদ্ধার চোখে দেখছেন, এতটা সম্মান দিচ্ছেন। কেন দিচ্ছেন এটা আসলে বইটি পড়লেই জানা যাবে। এরপর আসি বৈরাম খাঁকে নিয়ে। বৈরাম খাঁকে মুঘল সম্রাট হুমায়ুন তিনি রাজাদের রাজা বলে ঘোষণা করেছিলেন। কেন এই ঘোষণা? অর্থাৎ রাজাদের রাজা একজন বৈরাম খাঁ ছিলেন সম্রাট হুমায়ুনের প্রধান সেনাপতি। কেন একজন প্রধান সেনাপতিকে, একজন যিনি কিনা একজন সভাসদও না, অর্থাৎ আমিরদের মধ্যেও কেউ না, তাকে কেন তিনি রাজাদের রাজা বললেন, এই বিষয়টিও আমার মনে হয় যে বইটি পড়লে জানতে পারবেন। এরপর আসি এই বৈরাম খাঁয়ের একটি ঘটনা বলা যাক। বৈরাম খাঁয়ের শারীরিক গঠন যেরকম বর্ণনা করা হয়েছে যে তিনি খুব রোগা পাতলা মানুষ ছিলেন, মাথার চুল জায়গায় জায়গায় নেই। তাকে দেখে কোনোভাবেই মনে হতো না যে ইনি হলেন সম্রাট হুমায়ুনের প্রধান সেনাপতি। কিন্তু বৈরাম খাঁ ছিল অসীম বুদ্ধি সম্পন্ন এবং বিচক্ষণ একজন সেনাপতি। এমন হয়েছে যে শেরশাহ সম্রাট হুমায়ুনকে কোনো আঘাত করতে চাননি, তাকে বন্দি করতে চাননি, অসম্মান করতে চাননি, কিন্তু বৈরাম খাঁকে শেষ করতে চেয়েছেন। কারণ তিনি জানতেন যে একমাত্র বৈরাম খাঁই আছেন যে কিনা বেঁচে থাকলে আসলে সম্রাটের সিংহাসন ফিরিয়ে আনবে, এতটাই বিচক্ষণ। তো একজন সভাসদ এবং বৈরাম খাঁকে বন্দি করা হলো। সৈন্যরা জানতো না আসলে বৈরাম খাঁ কে। হত্যার নির্দেশ যখন আসলো তখন ওই সভাসদ, যার নাম ছিল কাশেম খাঁ, তিনি বলছেন আমি বৈরাম খাঁ, বৈরাম খাঁ বলছেন আমি বৈরাম খাঁ। তো আসলে সৈন্যরা একটু দ্বিধায় পড়ে গেল আসলে কাকে হত্যা করবে। যেহেতু বৈরাম খাঁ দেখতে খুব হ্যাংলা পাতলা রোগা দেখতে ছিল, সৈন্যরা কিছুতেই বুঝতে পারেনি আসলে ইনি বৈরাম খাঁ, ইনি প্রধান সেনাপতি। তারা কাশেম খাঁ, অর্থাৎ যে দেখতে কিনা শারীরিক দিক থেকে বলিষ্ঠ ছিল, তাকে হত্যা করলো, এবং বৈরাম খাঁ কোনো ক্রমে বেঁচে গেল, এবং পরবর্তীতে সেই পথহারা সম্রাট হুমায়ুনকে নানাভাবে সাহায্য করে আবারও সেই সিংহাসনটি ফিরিয়ে দিয়েছে। এবং এই যে একটা তাদের যে একটা যাত্রা, তাদের দিনগুলো ক্রমান্বয়ে কোন দিকে যাচ্ছে, আসলে এই সম্রাট হুমায়ুন তার সিংহাসনে বসে আছেন, এই একটা যুদ্ধ হলো, এই তার আপনজন, অর্থাৎ তিনি যাকে বারবার ক্ষমা করেছেন তাকেই কিনা তিনি কিনা তাকে বারবার ঠকিয়েছেন, তাকে ক্ষতি করেছেন, এমনকি তাকে হত্যাও করতে চেয়েছেন অগোচরে। তো এই সম্রাট হুমায়ুন তার সিংহাসনে বসে আছেন, আবার তিনি তার রাজ্যটি হারিয়ে ফেলছেন, তিনি প্রায় পথের ফকির, এবং আবার তিনি তার রাজ্যটি ফিরে পাচ্ছেন। এই যে একটা তাদের জার্নি, এটি আসলে একটা আমার মনে হয় যে একটা রোমাঞ্চকর অনুভূতি দিবে বইটি পড়ার পর। মনে হতে পারে যে আসলে সত্যি কি মুঘল সাম্রাজ্য কিংবা আগের যুগের মানুষ আসলে এতটা হিংস্র ছিল। এটিও বারবার আমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, যেহেতু পৃথিবী এখন সভ্য হচ্ছে, আমাদের মনের মধ্যে এ ধরনের প্রশ্ন আসলে বইটি পড়ার পর আসবে। তো যা হোক, এরপর সম্রাট আকবর, তাকে নিয়ে একটি ঘটনা বলি। সম্রাট আকবরের যখন 3 বছর বয়স, তখন তিনি জানতে পারেন আসলে সম্রাট হুমায়ুন আসলে
তখন তিনি আসলে সম্রাট হুমায়ুনকে তার সামনে থেকে দেখতে পান এবং জানতে পান ইনি হলেন তার বাবা, এবং তার মাকে তিনি তখন দেখতে পান যখন তার বয়স 3 বছর। কেন 3 বছর, কেন তার 3 বছর পর জানতে হলো যে তার বাবা আসলে এরকম দেখতে, তার মা আসলে এরকম দেখতে, কেন তিনি দূরে ছিলেন, সেটি জানতে হলো আসলে বইটি পড়তে হবে। আমি সবটুকু তো আর বলে দিতে পারি না, তাহলে আমার মনে হয় যে বই পড়ার প্রতি যে আকর্ষণ বোধটুকু ততটুকু হয়তো হারিয়ে ফেলতে পারেন অনেকে। অনেকের অনেকে হয়তো এরকম মনে করতে পারেন এটা হয়তো কোনো একটা ইতিহাসের বই, কিন্তু একদমই না। এটা হবে সবচেয়ে ভুল ধারণা যদি কেউ এটাকে একঘেয়ে ইতিহাসের বই বলে মনে করে থাকেন। এতটাই আকর্ষণীয় করে লিখেছেন, এতটাই মনোমুগ্ধকর করে লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার, যে আমার মনে হয়েছে যে আচ্ছা, সম্রাট হুমায়ুনকে নিয়ে তো জানলাম, এবার আমার সম্রাট আকবরকে নিয়ে জানা উচিত। যদিও এরকম লেখা আমি পাবো কি না জানি না। আমার বারবার মনে হয় যে হুমায়ুন আহমেদ স্যার যদি বেঁচে থাকতেন এবং আমার যদি তার সাথে কথা বলার সুযোগ হতো, তাহলে আমি অবশ্যই তাকে রিকোয়েস্ট করতাম যে তিনি যেন সম্রাট আকবরকে নিয়েও কিছু লেখেন। এবং বইটি এমনভাবে লেখা হয়েছে যে নানা রকমের রেফারেন্স তিনি বইটিতে দিয়েছেন। আসলে তিনি এই ঘটনাটা কোথায় পেয়েছেন, কোন বইয়ে আছে, সেগুলো তিনি তুলে ধরেছেন। যদি কেউ খুব বিস্তারিত করে জানতে চান, এই রেফারেন্সগুলো আসলে কাজে লাগবে। বইটি পড়ার পর আমার যেই উপলব্ধিগুলো এসেছে সেটা হলো সম্রাট হুমায়ুন আসলেই একজন ক্ষমাসুন্দর মানুষ ছিলেন, প্রচণ্ড কৃতজ্ঞতা বোধসম্পন্ন একজন মানুষ ছিলেন, যাকে কিনা সম্রাট হিসেবে আসলে এরকম একজন মানুষ আমরা কল্পনায় হয়তো আনতে পারবো না এরকম। এরপর তার ক্ষমার দৃষ্টান্ত আসলে অসম্ভব সুন্দর, এবং আসলে আমরা যাদেরকে বিশ্বাস করি তারাও যে আমাদের এরকম ক্ষতি করতে পারে, এটা আসলে বইটি পড়ার পর কিছুটা হলেও উপলব্ধি হতে পারে। এবং এই যে বৈরাম খাঁ সম্রাটকে তার একেবারেই, যখন সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে, তার সব আস্থাভাজন ব্যক্তিরা তাকে ছেড়ে চলে যাচ্ছে, তার ভাইয়েরা, তার আপন ভাইয়েরা ষড়যন্ত্র করছে, তখন এই বৈরাম খাঁ তাকে সাহায্য করছে। এবং একেবারে বলা যায় যে তার সম্পূর্ণ বিশ্বাসটুকু রেখে তিনি তার পাশে থেকেছেন। কিন্তু এই বৈরাম খাঁকে এক পর্যায়ে হত্যা করেন সম্রাট হুমায়ুনের ছেলে সম্রাট আকবর। যদিও আকবরকে এই বৈরাম খাঁ নানাভাবে রক্ষা করেছে, নানাভাবে সহযোগিতা করেছে, তাহলে কেন এই বৈরাম খাঁকে হত্যা করা হলো, এবং কেন যে মানুষটি উপকার করেছে তাকে হত্যা করা হলো, এই বিষয়গুলো জানতে হলে আমার মনে হয় বইটি পড়তে হবে। যদিও এই উত্তরটা লেখক পুরোপুরিভাবে বলেনি, শুধুমাত্র একটি কথা বলেছেন, অর্থাৎ একটি বাক্য আমি পেয়েছি যে প্রদীপ সব কিছু আলোকিত করলে প্রদীপের তলায় থাকে অন্ধকার। কিছুটা রহস্য রেখেছেন, যেটি কিনা বইটিতে পরিষ্কারভাবে বলেননি লেখক। আশা করি হয়তো সম্রাট আকবরের কোনো জীবনী থাকলে সেখানে পাওয়া যেতে পারে। এই বইটিতে শুধুমাত্র কি এই কজন চরিত্র? আসলে না, বইটিতে অনেক চরিত্রের আবির্ভাব হয়েছে। সম্রাট হুমায়ুনের 3 ভাই, তার বোন, তার কন্যা, এবং সম্রাট আকবরের যিনি মা অর্থাৎ হামিদা, সম্রাট হুমায়ুনের যিনি সর্বশেষ স্ত্রী, তার সাথে কিভাবে পরিচয় হয়েছিল, এবং এই পরিচয়টা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, এবং তার সাথে বিয়ের ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং, এবং তার গর্ভেই আসলে সম্রাট আকবরের জন্ম হয়। তো এরকম আসলে নানা চরিত্র রয়েছে, এবং সেই চরিত্রগুলোর মধ্যেও নানা রকম ঘটনা ঘটেছে। আর প্রত্যেকটি ঘটনা আমার মনে হয় যে অনেক বেশি রোমাঞ্চকর এবং আকর্ষণীয়। বইটি পড়া শুরু করার সবাই হয়তো মনে হতে পারে আগাচ্ছে না, রাজাদের ঘটনা কি কথা বলছে, কিন্তু যখন একটু সামনে যাওয়া হবে, আমার মনে হয় না কেউ আসলে বইটি পড়া রেখে উঠতে পারবে। মনে হবে যে আমি তো বর্তমানে নেই, আমি আছি মোগল সাম্রাজ্যে, আমার চোখের সামনে প্রতিনিয়ত এসব ঘটনা ঘটে যাচ্ছে। এই সম্রাট হুমায়ুন তার রাজ্যটি ফিরে পাচ্ছে, এই তিনি নানা রকম যুদ্ধ পরিচালনা করছে, খুব পরিকল্পনার সাথে যুদ্ধ পরিচালনা করছে, কিন্তু হেরে যাচ্ছে।
একসময় দিল্লির সিংহাসনের সম্রাট ছিলেন হুমায়ুন, তিনি প্রায় পথের ভিখারি হতে চলেছে, আবার তিনি তার সিংহাসনটি ফিরে পেয়েছে। তিনি এতবার ক্ষমা করে দিচ্ছেন, আবার তাকে হত্যা করতে চাইছে তারাই। তো এরকম নানা রকমের অ্যাডভেঞ্চারমূলক যেগুলো কিনা সত্যি ঘটেছে, এরকম ঘটনা আমরা বইটি পড়লে জানতে পারবো। আমার মনে হয় যে বইটি পড়ার পর সবার ভালো লাগবে, যেহেতু আমরা সবাই হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস বলতে গেলে হয়তো ঢাকায় একটি বাড়ি থাকবে, সেখানে একজন মেয়ে চরিত্র থাকবে, একজন ছেলে চরিত্র থাকবে, তাদের মধ্যে প্রেমের উপাখ্যান হবে, এরকম ভেবে থাকি। কিন্তু এটি একেবারেই আলাদা কিসিমের একটি বই। তো আমার মনে হয় বইটি যারা একঘেয়ে ইতিহাস পড়তে পছন্দ করেন না তাদের জন্য। আমার আসলেই মনে হয়নি এটি আসলে ইতিহাসের বই কোনো একটা। আমি এত মন্ত্রমুগ্ধের মতো বইটি পড়েছি, আমার মনেই হয়নি যে কখন শেষ হয়ে গেল। আবার যখন শেষ হলো তখন আমার মনে হচ্ছে যে এখনই কেন শেষ হয়ে গেল, আরও কেন তিনি লিখলেন না। তো যা হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ।